ভাই, আপনি বাসাটা ছেড়ে দিন। আপনার মেয়েটা আমার হবু বউকে আম্মু বলে ডাকে। আর আদিবারও বেশ পরিবর্তন দেখছি কিছুদিন যাবৎ। আমি চাই না কোনো ঝামেলার সৃষ্টি হোক। আপনি বরং নতুন বাসা দেখুন। 10 দিনের মধ্যে বাসাটা ছেড়ে দেবেন। ওকে ভাই, আমি নতুন বাসা দেখছি। দেখছি বললে হবে না, সময় মাত্র 10 দিন, কথাটা মাথায় রাখবেন। জি ভাই। বেশ কড়া গলায় কথাগুলো বলে চলে গেল মাহমুদ। তামিম মাথা নিচু করে শুনল সব। মেয়েটাকে এতবার বোঝানোর পরেও কেন যে আদিবাকে আম্মু ডাকে সেটা বুঝে উঠতে পারে না তামিম। তিন্নির সাথে তো তো আদিবার কোনো মিল নেই, না চেহারায় না আচরণে। আর এই 3 বছরের মেয়েটাকে কীভাবেই বা বোঝাবে তামিম? এবার বাসাটা ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আদিবা মেয়েটাও সুযোগ পেলেই উপরতলায় চলে আসে। আনভিকে নিয়ে তার যত ব্যস্ততা, অথচ কিছুদিন বাদেই তার বিয়ে মাহমুদের সাথে। মাহমুদ এই বাসায় মালিকের একমাত্র ছেলে। বাবার টাকার ফুটানি করে বেশ ভালোই কাটছে তার। ভদ্র, সহজ সরল আর বেশ অমায়িক ছেলেটা মাঝে মাঝে রেগে যায় বটে, তবে সে রাগ বেশিক্ষণ স্থায়ী হয় না, যাকে বলে অস্থায়ী রাগ। সোজা কথায় বললে ছেলেটা বেশ ভালো। তার সাথে বিয়ে যে মেয়েটার, তার নাম আদিবা, সচ্ছল পরিবারের মেয়ে। এটা তার ফুপির বাসা, এখানেই থাকে সে। বাবা মা সিলেটে থাকে, এসেছিল ভার্সিটিতে পড়তে। তবে পড়ালেখা শেষ হতে না হতেই মাহমুদের মা অসুস্থ হয়ে পড়েন। হার্টের রোগী তিনি বলেছেন ছেলের বিয়ে দিতে। আদিবাকে ছোট্টবেলা থেকেই দেখে এসেছেন তিনি। সুন্দরী, সুশীল, ভদ্র আর পড়ালেখা জানা এমন মেয়ে তিনি আর পাবেন না। আদিবাও খুশি মনেতে বিয়েতে রাজি হয়ে যায়। মাহমুদ ছেলেটা কোনো দিক দিয়েই খারাপ নয়, তবে প্রেম ভালোবাসা কোনোটাই হয়ে ওঠেনি মাহমুদের প্রতি। ছেলেটা কেমন যেন দূরে দূরে থাকে আদিবার থেকে। তবুও আদিবার আপত্তি নেই। তামিম এই বাসার ভাড়াটিয়া। 3 তলায়, বাসার উপরে তলায় থাকে সে আর তার মেয়ে। বয়স 24 বছর। এই বয়সে বিয়ে করে বাচ্চার বাবা হয়ে গেছে। বিয়ের সময় বেশ ঝামেলা হয়েছিল, কারণ তখন সবেমাত্র সে ইন্টার পাশ করেছিল। তিনি তো তখন এসএসসি শেষ করেছে মাত্র। পরে ছেলের পাগলামির জন্য বাধ্য হয়ে বিয়ের প্রস্তাব পাঠান তামিমের বাবা মা। তিন্নির পরিবারও প্রথমে আপত্তি করলেও শেষে তারাও মেনে নেয়। তবে কষ্টের বিষয় হলো তিন্নি মারা গেছে বাচ্চা জন্ম দেওয়ার সময়। তিনি মেয়েটাকে প্রচণ্ড ভালোবাসত তামিম। তার মেয়ের নাম আনভি, তিন্নিরই পছন্দ করা নাম। বিয়ের পর দুজন গল্প করত মেয়েকে নিয়ে, যদিও কেউ জানতো না মেয়ে হবে নাকি ছেলে। তবে তিন্নি বেশ জোর গলায় বলতো, তুমি দেখে নিও, আমাদের মেয়ে হবে আর নাম রাখবো আনভি। মেয়েটা জন্মানোর পর তামিম প্রথম চুমুটা তিন্নির কপালেই দিয়েছিল। তারপর বলেছিল, তোমার মেয়ে হয়েছে তিন্নি, দেখো আনবি কাঁদছে, তুমি উঠবে না? এরপর কিছুদিন অস্বাভাবিক আচরণ করত তামিম। তারপর নিজের মেয়ের মুখের দিকে তাকিয়ে আস্তে আস্তে সব কিছু স্বাভাবিক হয়ে গেছে। এতদিন বাবা মা এর সাথে থাকলেও চাকরির জন্য তামিম ঢাকা চলে আসে। সে ছোটবেলা থেকে বেশ পরিশ্রমী, তাই ইন্টার পাস করার পরেই একটা কোম্পানিতে পার্ট টাইম জব শুরু করেছিল। বিয়ের পর সেটাতেও ফোকাস দিয়েছিল, তাই পড়াশোনাটা আর হয়ে ওঠেনি। মেয়েটাকে রেখে আসতেই ইচ্ছা হয় না তার, তাই সাথে করেই নিয়ে আসা। 2 মাস হলো এই বাসায় উঠেছে তামিম। এই 2 মাসে পরিচয় হয়েছে অনেক মানুষের সাথে, তাদের মধ্যে একজন আদিবা। মেয়েটা আনভিকে দেখেই দৌড়ে আসে, কোলে তুলে নেয় মেয়েটাকে। তামিম অবাক চোখে তাকিয়ে থাকে কিছুক্ষণ। এক দৃষ্টিতে তাকিয়ে থাকায় চোখ ঝাপসা হয়ে আসে তার। আনভি মেয়েটাও সেদিন মা বলে ডেকে উঠে আদিবাকে। আদিবা এমনভাবে চুমু খায় আনভিকে যেন তার নিজের সন্তান। তিনি থাকলেও হয়তো এইভাবে আদর করত ওকে। এরপর থেকে প্রতিদিন আদিবার কাছে আনভিকে রেখে অফিসে যায় তামিম। বিকেলে অফিস থেকে তামিম ফিরলে আদিবার প্রধান কাজ হয় 2 কাপ কফি বানিয়ে আনভি সারাদিন কী কী করলো সেগুলো বলা। আদো আদো কথা বলতে শেখা আনভির কথাগুলো যেন আদিবা মুখস্থ করে রাখে। কফির কাপে চুমুক দিয়ে তামিম দেখে মেয়েটাকে। ভালো লাগে মেয়েটাকে। প্রেমে পড়তে ইচ্ছা হয় তামিমের, তবে বিবাহিত পুরুষের প্রেমে পড়া তো বারণ। তারপর মেয়েটা হয়তো তার থেকে বয়সে বছর খানেকের বড়ও হবে, কারণ মেয়েটা এবার অনার্স ফাইনাল ইয়ারে পড়াশোনা করছে। কথা শেষ হলো। সারাদিনের বেতন হিসেবে একটা চকলেট নিয়ে বিদায় হয় আদিবা। আদিবার কাছে আনবিকে রেখে যেন নিশ্চিন্তে থাকে তামিম। ঢাকা শহরে বুয়ারা যেমন হয়, কে জানে কখন কি হয়ে যায়। হয়তো মেয়েটাকে বসিয়ে রেখে সে টিভি দেখতে ব্যস্ত হয়ে যাবে। ক্ষুধায় মেয়েটা চিৎকার করে উঠলে, কাঁদলে হয়তো কপট রাগ দেখিয়ে চট থাপ্পড় মেরে বসবে। আদিবার কাছে যতক্ষণ থাকে মেয়েটা হাসি খুশি থাকে, যেন নিজের মায়ের কাছেই আছে। ছুটির দিনগুলোতে আদিবা তামিমের মধ্যে প্রতিযোগিতা হয় আনভি কার কাছে যাবে। সবসময় আদিবাই জিতে যায়।
তামিমের মাঝে মাঝে ইচ্ছা হয় আদিবাকে বিয়ে করতে, তবে সে উপায় নেই। সমাজও খারাপ বলবে, আর আদিবাই বা কেন মানবে বিবাহিত একজনকে বিয়ে করতে। তামিমের চিন্তাভাবনা এবার দ্বিগুণ হয়ে যায়। নতুন বাসা খুঁজতে হবে, বুয়া লাগবে, আবার সব কিছু গোছগাছও করতে বেশ সময় লেগে যাবে। সবচেয়ে বড় চিন্তা হলো আনভি। মেয়েটা কি বুয়ার কাছে ভালো থাকবে নাকি অনাদারে বড় হবে? ছাদে এসে সিগারেটের ধরায় তামিম। ঢাকা শহরের বিকেলটা শান্ত হয় না, কোলাহল আর গাড়ির হর্নের শব্দে অশান্ত থাকে। তন্নির কথা মনে পড়ে যায় তামিমের। তিন্নি থাকলে এভাবে মেয়েটাকে নিয়ে ভাবতে হতো না। মেয়েটা বাচ্চা দেখলেই দৌড়ে গিয়ে কোলে তুলে নিত, আর নিজের মেয়েকে আদর করার সুযোগটাও সে পেল না। দীর্ঘশ্বাস ফেলে তামিম। মাঝে মাঝে ইচ্ছা হয় নিজেরও মরে যেতে, তবে মেয়েটার জন্য মরতে পারে না। মেয়েটার কি হবে সেই চিন্তায় তামিম খেয়াল করেনি ওপাশে আদিবা দাঁড়িয়ে আছে। আধ খাওয়া চায়ের কাপটা তামিমের দিকে এগিয়ে দেয় আদিবা। তামিম হঠাৎই আদিবাকে দেখায় কিছুটা ভয় পেয়ে যায়। মেয়েটার মুখের দিকে তাকিয়ে আজ প্রথমবারের মতো তন্নিকে দেখতে পায় তামিম। তাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আদিবা এবার একটু খোঁচা দিয়ে বলল, কি ব্যাপার মিস্টার? যা ঠান্ডা হয়ে যাচ্ছে কিন্তু। ঘোর কাটে তামিমের। আবার আদিবাকে দেখে সে, এরপর আস্তে আস্তে নিজেকে সামলে নেয়। আদিবা প্রশ্ন করে, আনভি কোথায়? ও ঘরে ঘুমাচ্ছে। মেয়েটা যা দুষ্টু হয়েছে, ওর আম্মু নিশ্চয়ই খুব দুষ্টুমি করতো, তাই না? আপনি তো শান্তশিষ্ট, নিজেকে ব্যক্ত করেন না। মন খারাপ থাকলে ছাদে এসে সিগারেট টানেন। মেয়েটা আপনার মতো হয়নি। আদিবার কথা শুনে গলাটা ধরে যায় তামিমের। সব কিছুই তার কাছে বিষের মতো লাগছে, কিন্তু কিভাবে বোঝাবে সে? তাই আস্তে করে উত্তর দেয়, হ্যাঁ আনভি, একদম তিন্নির মতোই হয়েছে। আমিও সেটাই বলছিলাম। আপনাকে একটা সিক্রেট বলি। আপনার ইচ্ছা থাকলে বলুন। আপনি সিগারেট খাওয়া না ছাড়লে আনভিকে আমি সিগারেট খাওয়া শিখাবো। আপনি কিভাবে শেখাবেন? আপনি নিজে পারেন নাকি? হ্যাঁ পারি, দেখবেন। দেখান দেখি। কথাটা শেষ করতে পারেনি, তার মধ্যেই আদিবা তামিমের আধপোড়া সিগারেটটা হাত থেকে টান দিয়ে নিয়ে মুখে দেয়। টান দিতেই কেসে ওঠে আদিবা। তামিম হাসি আটকাতে পারে না। আদিবা তামিমকে হাসতে দেখে নিজেও হেসে ওঠে। তামিমের ইচ্ছা হয় মেয়েটাকে ভালোবাসি বলতে, কেন জানে সিগারেট খাওয়া এই ঠোঁট গাঢ় একটা চুমু খেতেও ইচ্ছা হয়। নিজেকে সংযত করে তামিম। বিবাহিত পুরুষের প্রেমে পড়া যে বারণ। তামিম দীর্ঘশ্বাসটা চেপে রেখে বলে ওঠে, আপনি যে এত মায়া বাড়াচ্ছেন, মাহমুদ ভাই বাসাটা ছেড়ে দিতে বলেছে। 10 দিন পর নতুন বাসায় উঠতে হবে আমাদের। কথাটা বলার পর আদিবার প্রতিক্রিয়া দেখার জন্য অপেক্ষা করে না তামিম। এখানে থাকা কষ্টকর। মেয়েটার চোখে হয়তো পানিতে ছলছল করবে। তামিমের শ্বাস নেওয়াটাও কষ্ট হয়ে যাবে, কারণ একজন মানুষ হিসাবে এইটুকু বোঝার ক্ষমতা তার আছে যে ভালো না বাসলেও আদিবা ভীষণভাবে আনভির মায়া জড়িয়ে গেছে। তাই তামিম চলে আসতে চাইলেই হঠাৎই পেছন থেকে তাকে ডাকে আদিবা। সে কিছু প্রশ্ন করার আগেই তামিম উত্তর দিয়ে দেয়, মাহমুদ ভাই আপনাকে আর আমাকে নিয়ে কিছু ভুল ভেবেছেন, তাই বাসা ছেড়ে দিতে বলেছেন। আপনি ওসব নিয়ে চিন্তা করবেন না, এটা স্বাভাবিক। আমি হলেও এমনটাই করতাম। আনভির কি হবে? আপনি অফিসে যাওয়ার পর ওকে কে দেখে রাখবে? বুয়া রাখবো। যতই হোক নিজের মেয়েকে তো আর অন্য কাউকে দিয়ে দিতে পারবো না। তিন্নির শেষ স্মৃতি যে আনবি, আমি আমার শেষ রক্তবিন্দু পর্যন্ত আমার মেয়ের জন্য লড়াই করে বাঁচব। তামিমের কথার মধ্যে বিশাল এক গভীরতা খুঁজে পায় আদিবা। এই ছেলেটাকে তার কাছে ভীষণ অন্যরকম মনে হয়। আদিবা এই প্রথমবার তামিমকে ব্যক্তিগত একটা প্রশ্ন করে বসে, আচ্ছা, আপনার বয়স এত কম, আপনি আর বিয়ে করবেন না? 3 শব্দে ছোট্ট একটা প্রশ্ন। বিয়ে করবেন না? তবে উত্তরটা ততটা সহজ নয়। দ্বিতীয় বিয়ে করাটা সত্যিই সহজ না, না এই প্রশ্নের উত্তর দেওয়া। যদি এই প্রশ্নটা আগে করা হতো যখন তামিম বিয়ে করেনি, তখন হয়তো মুখে হাসি রেখে খুব সহজেই বলতো বিয়ে তো করতেই হবে। এখন ব্যাপারটা একদমই ভিন্ন। যদিও তামিম ছেলে, তবু কিছু জিনিস থেকে যেগুলো কাউকে বলা যায় না। মেয়েটার জন্য হলেও হয়তো তামিমকে বিয়ে করতেই হবে, তবে জিনিসটা সহজ নয়। দ্বিতীয়বার বিয়ে করা কোনো লোক জোর খাটিয়ে বলতে পারবে না যে তার বউ তার সৎ ছেলেকে বা সৎ মেয়েকে তার আপন ছেলের মতোই ভালোবাসে। তবুও অহরহ বিয়ে হচ্ছে, মানুষ দ্বিতীয়বার বিয়েও করছে। ভাগ্যক্রমে কিছু ছেলে মেয়ে আপন ছেলে মেয়ের মতোই ভালোবাসা পায়। কয়জনই বা ছেলে মেয়ের কথা ভেবে বিয়ে করে? বেশিরভাগই তো তার চাহিদা মেটানোর জন্যই বিয়ে করে। রাতে পাশে শুয়ে কেউ সঙ্গ দিক সেই আশাই তো বিয়ে করে। ছেলে মেয়েদের নিঃসঙ্গতা কাটানোর জন্য কয়জনই বা বিয়ে করে?
নিজের নিঃসঙ্গতা কাটানোর জন্যই তো বিয়ে করে। মেয়ে সুন্দরী বিয়ে করে ফেলে, দ্বিতীয়বার বিয়ে বলে কথা। সুন্দরী মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার। আর ওদিকে নিজের ছেলে মেয়ে যে অনাদরে বড় হচ্ছে সেটা দেখেও না দেখার ভান করে থাকতে হয়। মায়েরা নাকি সবচেয়ে বেশি কোমল হয়, তবে কোনো খাবার প্লেটে নিজের ছেলেকে মাছের বড় টুকরা দেওয়া হয়? এইসব ভাবতেই হয়, গভীরভাবে ভাবতে হয়। সেসব ভেবেই বিয়ের সিদ্ধান্ত বারবার নাকচ করে দেয় তামিম। আদিবার ডাকে ঘোর কাটে তামিমে। এই যে শুনছেন? জি বলুন। আপনাকে প্রশ্ন করছিলাম একটা, তার উত্তরটা অপেক্ষায় আমি দাঁড়িয়ে আছি। আমি কোনোদিন বিয়ে করতে পারবো না। কিন্তু কেন? তিন্নির কথা ভেবে? না, আনবির কথা ভেবে। মেয়েটার নিঃসঙ্গতা কাটবে বটে, তবে জানি না তার মা কেমন হবে। যদি বাকি 10টা সৎমায়ের মতো হয়, যদি সেই অনাদরেই বড় হতে হয়, কি দরকার? আমি আমার মেয়েকে সামলে নিব, অন্তত অনাদরে বড় হওয়ার থেকে তো সামলে নিব। নিজের কথাটাও তো ভাবুন। বয়স কত হয়েছে আপনার? হিসাব করলে তো আমার থেকেও ছোট হবেন। নিজের জীবন নিয়ে ভাবুন একটু। দেখুন আদিবা, আপনি আমার চাইতে বয়সে বড়, আর আপনি একটা প্রাপ্তবয়স্ক মেয়ে। তবু আমি চাই না আপনার সাথে এই ব্যাপারে কথা বলতে। কিন্তু শুনুন। তামিম কোনো কথা বলার সুযোগ দেয় না আদিবাকে। ব্যাপারটা এখানেই শেষ করার দরকার ছিল। আনভিকে নিয়ে ভাবনাটা বাড়ছে। মেয়েটা কি কোনোদিন মায়ের আদর ভালোবাসা কখনো পাবে না? যতই 3 বছর বয়স হোক, তবুও তো সে ছোট্ট। মায়ের চেয়ে আপন কেউ কি এই পৃথিবীতে আছে? আদিবার সাথে যতক্ষণ সে থাকে, নিজের মায়ের কাছে যতটা যত্নে থাকতো ঠিক ততটাই যত্নে থাকে সে। হতে পারে তামিমের মনের ভুল, তবুও আদিবা মেয়েটা আনভিকে খুব যত্নে রাখে। অফিস থেকে ফিরে কখনো মেয়েটাকে কাঁদতে দেখেনি তামিম, না দেখেছে কোনো অভিযোগ করতে। রাত কাটে, সকালও হয়। ঢাকা শহরে জানলা খুললে দমকা বাতাস আসে না, আসে রাস্তার পাশে নর্দমার পচা দুর্গন্ধ। এ শহরে শিমুল ফুল ফোটে না। ছোট বাচ্চারা সকাল হলে লাল ফুল কুড়িয়ে ফ্রকে তুলে না। তুলবে কেন? শিমুল ফুলের কোনো গন্ধই তো নেই, শুধু লাল দেখতে। গাছে থাকলে ভালো লাগে, নিচে পড়লে সেটা দিয়ে কেউ প্রেম নিবেদন করে না, বরং আবর্জনা হিসেবে শুকনো হয়। তারপর কোনো এক টোকাই এসে বস্তা ভর্তি করে নিয়ে যায় দুবেলা রান্নার জ্বালানি হিসাবে। দ্বিতীয়বার বিয়েও ঠিক একই রকম। না আছে সুগন্ধ, না আছে প্রেম নিবেদন। শুকিয়ে জ্বালানি হিসেবে চালিয়ে দেওয়াই তখন অধিক গুরুত্বপূর্ণ কাজ। মেয়েটাকে খাওয়ানোর পর অফিসের উদ্দেশ্যে বের হয় তামিম। গেটে মাহমুদ ভাইয়ের সাথে দেখা। বাজারের ব্যাগ হাতে ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে ছেলেটা। পরনে লুঙ্গি আর হাফাদার টি শার্ট। সালাম দেয় মাহমুদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন তামিম ভাই? এই তো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি ভাই। তামিম খেয়াল করে ছেলেটার সেই রাগ আর নেই, মুখের সেই কঠিন ভাবটাও গায়েব হয়ে গেছে। তামিম অবশ্য অবাক হয় না, কারণ সে আগে থেকেই জানে ছেলেটার রাগ অস্থায়ী। মাহমুদ তামিমকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে হালকা হাসি দিয়ে বলে, কিছু মনে করেন না তামিম ভাই, গতকাল মনে হয় আপনাকে কষ্ট দিয়ে ফেলেছি। আপনার যতদিন ইচ্ছা থাকুন এই বাসায়, আমার কোনো সমস্যা নেই। এমনি তো আর 2 মাস পর বিয়ে। আরে না না, আমি কিছু মনে করিনি। আচ্ছা, আপনার মেয়ে আনভি কোথায়? এই তো বাসায়। আপনি অনুমতি দিলে আদিবা আর আনভিকে নিয়ে ঘুরতে যেতাম কোথাও। আপনি না বললে নিব না। আসলে আপনার মেয়েটা বড্ড মায়াবী, দেখলেই আদর করতে ইচ্ছে করে। সমস্যা নেই ভাই, তবে আইসক্রিম খাওয়াবেন না। মেয়েটা একদম মায়ের মতো হয়েছে, আইসক্রিম খেলেই ঠান্ডা লেগে যাবে। আচ্ছা, আমি আসি তবে। আর ভাই, কিছু মনে করেন না, আমি আসলে ওই সময় নিজের মধ্যে ছিলাম না, তাই একটু কঠিন সুরে হয়তো কথা বলে ফেলেছিলাম। তামিম মুচকে হেসে রাস্তায় বের হয়। মানুষগুলো কত অদ্ভুত, তাই না? গতকালই রেগে বাসা ছেড়ে দিতে বলল, সকাল হতেই আবার থাকতে বলল। প্রথমেই বলেছিলাম মাহমুদ ছেলেটা এমনই, হুটহাট রেগে যায়। তামিম কিছুটা নিশ্চিত আদিবা মাহমুদকে কিছু বলেছে, নয়তো এতটা বদলানোর সম্ভব না। যাই হোক, বাসা খুঁজতে হবে না নতুন করে। মেয়েটাকে নিয়েও নিশ্চিন্তে তামিম আদিবার কাছেই থাকবে। সন্ধ্যায় বৃষ্টি নামে। তামিমের বৃষ্টি পছন্দ না। ঢাকা শহরের বৃষ্টি মানে রাস্তায় হাঁটু পর্যন্ত পানি। ঢাকা শহরটা তামিমের মতো, বৃষ্টির ফোঁটাগুলো কষ্ট। মেইন রোডে হাঁটু পর্যন্ত পানি আটকা পড়লেও বাইরে বেরোনোর রাস্তা নেই। সেই ঢাকা শহরেই মিশে যেতে হবে। তামিমের কষ্টগুলোও তেমনি, বাইরে বের করে দেওয়ার উপায় নেই, আপনাতেই মিশে যেতে হবে। দরজায় টোকা পড়ার আওয়াজ পাওয়া যায়। বন্ধ দরজার ওপাশে কে আছে সেটা বুঝতে পারে না তামিম। দরজা খুলতেই আদিবা আর মাহমুদ ভাই আনভিকে কোলে নিয়ে ঘরে ঢোকে। চকলেটে কামড় দিতে দিতে আদিবা বলে, আব্বুকে বলো কোথায় কোথায় ঘুরেছো আজ।
বলেই মাহমুদ আর আদিবা মুচকি হাসে। অপেক্ষায় থাকে তামিম। আনভি বলে কোথায় ঘুরেছে, তবে আনভির হাসিমাখা মুখটা হঠাৎই ফ্যাকাশে হয়ে যায়। কথা বলে না আনভি, মুড নেই বলার এমন একটা ভাব। তামিমকে খাবারের প্যাকেটটা হাতে দিয়ে আদিবা বলে, আজ আর ঠান্ডা খাবার খেতে হবে না, এটা খেয়ে নিয়েন রাতে। আমরা খেয়ে আসলাম, ভাবলাম আপনার জন্যও নিয়ে আসি। তামিম মাথা নেড়ে সম্মতি জানায়। মাহমুদ ভাই দরজার দিকে পা বাড়ায়, সঙ্গ দেয় আদিবা। দুজনকে বেশ মানিয়েছে। এখানে তামিম কেন ঝামেলা বাঁধবে? তামিম মনে মনে ঠিক করে নেয় এমন কিছু সে করবে না যাতে মাহমুদ আর আদিবা কোনোভাবেই কষ্ট পায়। একটা মানুষ তার জন্য কেন স্বার্থ ছাড়াই কত কষ্ট করেছে। একটা বাচ্চা সামলানো মুখের কথা নয়, শুনতে যতটা সহজ মনে হয় তার চেয়েও হাজার গুণে বেশি কঠিন মা ছাড়া একটা বাচ্চাকে সামলানো। কদিন গেলেই মেয়েটা বুঝতে শিখে যাবে, তখন আর সমস্যা হবে না। বর্ষাকাল চলে এসেছে। রোজ সন্ধ্যায় বৃষ্টি নামে। সারাদিন ভ্যাপসা গরমে সিদ্ধ হয়ে সন্ধ্যায় ঠান্ডা বাতাসে যেন প্রাণ জুড়িয়ে যায় তামিমের। বৃষ্টি তামিমের পছন্দ নয়, তবে বৃষ্টির পর ঠান্ডা বাতাসটা ইদানিং ভালো লাগতে শুরু করেছে। মাহমুদ ছেলেটা ইদানিং ভীষণ ব্যস্ত, বিয়ের সব ব্যবস্থা তাকেই করতে হচ্ছে। বাবার একমাত্র ছেলে, নিজের বিয়ের কাজও নিজেকেই করতে হচ্ছে তার। আদিবাকে নিয়ে নাকি তার অভিযোগ বেড়ে গেছে। আদিবা নাকি বিয়ের কোনো কাজই করছে না, কেনাকাটাও করছে না, কোথাও যাচ্ছেও না কারোর সাথে। সবসময় শুধু আনবিকে নিয়ে ব্যস্ত। মাহমুদ ছেলেটা অকপটে বলে দিল তামিমকে সব কথা। নিচ থেকে আদিবা আর আনভির হাসির আওয়াজ পাওয়া যায়। খিলখিল করে হাসে আদিবা। বিল্ডিংটা মনে হয় কেঁপে উঠেছে, সাথে তামিমের হৃদয়টাও। কে জানে, হয়তো মাহমুদের ওই একই অবস্থা। তবে মাহমুদ হৃদয় কম্পিত হওয়াটা স্বাভাবিক, তামিমের কেন কাঁপবে? আদিবা তো কেউ নয় তামিমের। 23 দিন বাকি বিয়ের। বড় প্রস্তুতি, বড় পরিবারের বড় ছেলের বিয়ে। আত্মীয় স্বজনের তো অভাব নেই। মাহমুদ ছেলেটা ইঙ্গিতে আবারও বুঝিয়ে দেয়, বাসাটা নিজের ইচ্ছায় ছেড়ে দিন তামিম ভাই। সিঁড়ি বেয়ে নিচে নামার পর, কি এই মেয়েটাকে নিয়ে পড়ে আছো আদিবা? কদিন পর তোমার বিয়ে, নিজের ব্যাপারে একটু ভাবো। এইরকম রিয়েক্ট করছো কেন? আমি কি পালিয়ে যাচ্ছি? বিয়েটা তো তোমাকেই করছি, তাই না? হ্যাঁ, আমাকেই করছো, তবে মনে হচ্ছে না মনটা অন্য কাউকে দিয়ে দিয়েছো। বউ মরে যাওয়ার পর লোকটার ঘরে এত বসে থাকতে কেন হবে তোমায়? দেখো, মুখ সামলে কথা বলো মাহমুদ। তোমার কথাবার্তায় আজকাল কেমন জানি অদ্ভুত অভদ্রতা ফুটে ওঠে। হ্যাঁ, তা তো একটু পাবি। মন যখন অন্যদিকে থাকবে তখন আমার কথা এরকম লাগাটাই স্বাভাবিক। তোমার লজ্জা করছে না এরকম কথা বলতে? মুখে যা আসলো তা বলে দিলে, কোনো কিছু যাচাই না করে অপবাদ দিয়ে দিলে আমার উপর। আমাকে না হয় দিলেই, কিন্তু ওই লোকটা, একটা বার আমার দিকে যে অন্যভাবে তাকাও না, সেই লোকটার ব্যাপারে এমন জঘন্য অপবাদ তুমি কিভাবে দিলে? বাহ, বেশ ভালোই তো দেখছি নজর রাখছো তাহলে। কার কোন দিকে নজর সেটাও খেয়াল রাখছো। যদি এতটাই চিন্তা ওনাকে নিয়ে, তাহলে আমাকে বিয়ের নামে ঢং করছো কেন? চরের একটা আওয়াজ পাওয়া যায়। কে কাকে মারলো বুঝতে পারলো না তামিম, তবে একবার বেশ ভালোভাবেই বুঝতে পারছে মাহমুদ ছেলেটা মোটেও আদিবার এই বাসায় আসাটা পছন্দ করছে না। নিচে নামে না তামিম। এই সময় নিচে নামলে হয়তো কারোর চোখে পানি দেখতে পাওয়া যাবে, কেউ বা রাগ লুকানোর ব্যর্থ চেষ্টা করবে। দীর্ঘশ্বাস ফেলে আনমনে তামিম বলে ওঠে, বাসাটা ছেড়ে দিতে হবে। আমার কোনো অধিকার নেই নিঃস্বার্থভাবে আমার পাশে থাকা মানুষগুলোর সাজানো জীবনটা নষ্ট করার। তারা এতটা করলো আমার আর আমার মেয়ের জন্য। এখন আমাকে সরে গিয়ে তাদের ভালোবাসাটার পূর্ণতা দিতে হবে। হ্যাঁ, এটাই করতে হবে আমাকে। কথাগুলো ভেবে কয়েক মিনিট পর নিচে নামে তামিম। আদিবার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। না, কোথাও চরের কোনো চিহ্ন নেই, না আছে কান্নার ছাপ। তার মানে চরটা অপর পাশের মানুষটার গালে পড়েছে। তার জন্য মাহমুদকে থাপ্পড় মারল আদিবা। এটা তামিম কিছুতেই মানতে পারছে না। তাই আদিবার দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলল, আদিবা, বসুন, একটু কথা আছে। জি বলুন। মাহমুদ ভাইয়ের সাথে ওরকম আচরণ করাটা আপনার উচিত হয়নি। মাফ চেয়ে নেবেন আর আনভির কাছে কম আসিয়েন। মেয়েটাও আপনার প্রতি দুর্বল হয়ে যাচ্ছে। আর আপনি? মানে বুঝলাম না ঠিক। আপনি যদি ওই ব্যাপারে কোনো ইঙ্গিত করেন তাহলে আমি এর সরাসরি বিরোধিতা করব। তাই প্লিজ আমাকে মানুষের সামনে ছোট করবেন না। যাক সেসব কথা, আপনার রান্নাঘরে খাবার রাখা আছে, খেয়ে নিয়েন।
তামিম অবুঝ নয়। আদিবা যে শুধু আনবির জন্য সারাদিন এখানে পড়ে থাকে সেটা যেমন সত্যি, তেমনই দিন শেষে তামিমের সাথে কিছুটা কথা বলা, দেখা হওয়ার জন্য এই বাসায় থাকে আদিবা। সব কিছু মিলিয়ে তামিমের মাথা কাজ করছে না। ব্যাপারটা সত্যিই চিন্তার। আনবির সাথে তামিমের দূরত্ব তৈরি হচ্ছে। সারাক্ষণ শুধু আম্মু আম্মু বলে, দিন শেষে ঠিকমতো কথা বলার সুযোগটাও পায় না তামিম। মেয়েটা ঘুমিয়ে পড়ে। শুক্রবার বাদে সপ্তাহের বাকি দিনগুলো ঠিকমতো খেয়াল রাখতে পারে না। মেয়েটা আদিবার কাছে ভালো থাকবে আর আদিবা ভালো থাকবে মাহমুদের কাছে। সে কিছুতেই চাইবে না মাহমুদের মতো একটা ছেলেকে কষ্ট দিতে। যদি তা না হয়, আদিবার পরিবার কেন মানবে একটা বিবাহিত ছেলের কাছে নিজের অবিবাহিত শিক্ষিত সুন্দরী মেয়েটাকে বিয়ে দিতে? কেন দুইটা পরিবারের মধ্যে সম্পর্ক নষ্ট করবে তারা? তামিম আর পারছে না। তার সহ্য ক্ষমতার উপরে উঠে সব কিছু রাতের অন্ধকারে তন্নির ছবিটার বুকে জড়িয়ে বলতে থাকে, তিন্নি, তুমি আমাকে ছেড়ে না গেলে হয়তো এই দিন আমাকে দেখতে হতো না। কত স্বপ্ন ছিল আমাদের, সব ধুলোয় মিশে গেল। আমাদের ছোট্ট আনভি দিন দিন বড় হচ্ছে, সাথে ওর চাহিদাও বাড়ছে। ও এখন তার মাকে দেখতে চায়। আমি কিভাবে ওকে সামলাবো? তুমি কেন আমাকে এভাবে একা করে চলে গেলে? জীবন এমনই। দুদিন আদিবা আসেনি আনভির কাছে। মেয়েটা কিচ্ছু খাচ্ছে না, বারবার আদিবার কথা বলছে। মাসের শেষ আজ, নতুন বাসা দেখা হয়ে গেছে, আগামীকাল চলে যাবে। দাঁতে দাঁত চেপে মেয়েটাকে রাগ দেখায় তামিম। ভয় পেয়ে কান্না করে ঘুমিয়ে যায় আনভি। দিন শেষে আনভি ঘুমালে তামিম একা। মেয়েটাকে কিভাবে বোঝাবে সে? এই সম্পর্কটা কেউ মানবে না। পরদিন শুক্রবার, মাহমুদকে ভাড়া দিতে গিয়ে আদিবার কাছে মেয়েকে রেখে যায় তামিম। বাসার জিনিসপত্র নামানো হয়েছে, গাড়িতে উঠিয়ে নতুন বাসায় নেওয়া হচ্ছে। এ বাসা থেকে কাছেই 15 কি 18 বিল্ডিং পরেই দোতলা বাসার উপরে ফ্ল্যাটে থাকছে ওরা। কাছেই অফিস, সেই জন্য দূরে বাসা নেয় না তামিম। মাহমুদ কয়েকবার মিথ্যা আটকানোর চেষ্টা করেছিল বটে, তবে তামিম সে কথা শোনেনি। বাসাটা না ছেড়ে দিলে হয়তো কয়েকটা জীবনে ভুল পথে পা বাড়াবে। সব কিছু নিয়ে গোছাতে গোছাতে বিকেল হয়ে যায়। সন্ধ্যার পর আনভিকে আনতে যায় তামিম। মাহমুদের মা বলে আদিবার সাথে ছাদে গেছে। পরিচিত বাসায় এই প্রথমবার ছাদে যেতে দ্বিধা বোধ করছে তামিম। এই প্রথমবার মনে হচ্ছে কে কী ভাববে। আনভিকে ঘুম পাড়িয়ে কোলে নিয়ে হাঁটছে আদিবা। সে সিঁড়িটায় দাঁড়িয়ে তামিম দেখে ঘুমন্ত আনভিকে কয়েকবার চুমু খাচ্ছে আদিবা। হঠাৎই থমকে দাঁড়ায় মেয়েটা। ছাদে এনার্জি বাল্বের আলোয় কারোর ছায়া দেখে দাঁড়িয়ে পড়ে। মুখটা পরিষ্কার হতে জিজ্ঞাসা করে, আপনি কখন এসেছেন? এইমাত্র এলাম। চা খাবেন? না, আজ সময় নেই। বসুন, আর হয়তো সন্ধ্যার পর এভাবে চা খেতে বলবো না। আনভিকে তামিমের কাছে দিয়ে চা বানাতে চলে যায় আদিবা। মেয়েটার আচরণ বেশ ভাবাচ্ছে তামিমকে, তবে শেষ সিদ্ধান্ত এটাই, নিজে থেকে কিছু প্রকাশ করবে না। এই সমাজে কেউ মেনে নিবে না, বরং কটু কথা শুনতে হবে, মান সম্মান টানা পড়বে। কয়েক মিনিট পর 2 কাপ চা হাতে খুব সাবধানে ছাদে আসে আদিবা। ছাদের গেটটা লক করে দেয় তামিমকে চা দিয়ে। এরপর তামিমের কাছে এসে বসে। তামিম অবাক হয়ে তাকিয়ে আছে মেয়েটার দিকে। আজ যেন আদিবার মধ্যে সে বিশাল এক রহস্য দেখতে পাচ্ছে। আদিবা কিছুক্ষণ চুপ থাকে, এরপর আবার নিজে থেকেই নীরবতা ভেঙে বলে, কোন বাসায় উঠলেন? এই তো মোস্তফা সুফিয়ান। তামিমের কথায় আদিবা সন্দিহান দৃষ্টিতে তাকায়, এরপর মৃদু হেসে বলে, তার মানে ওই টাকাওয়ালা ভুড়ো মোটা লোকটা? ওইটাই। বেশ ভালো। তা বাসা ভাড়া কত? 8,000। এখানে 6,000 ছিল। বুয়ার বেতন কত? দুজন মিলে 8,500। এখানে একজন লাগতো। আর আনভি কার কাছে থাকবে? বুয়ার কাছে থাকবে। আর তো কিছু করার নেই। সে যত্ন নিবে ওর? আমার বিশ্বাস নিবে, আর না নিলে আমি তো আছি। ওই বুয়া কি সন্ধ্যার পর চা বানিয়ে খাওয়াবে আপনাকে? না, সেই ভাগ্য হয়তো হবে না, কারণ বুয়া বিকেলে চলে যাবে। বলেই তামিম মুচকি হাসে। তামিমের এই হাসির রহস্য হয়তো আদিবা বুঝতে পারেনি, তবে এটা যে আনন্দের হাসি না তা বুঝতে বাকি নেই। আদিবা ধীর কণ্ঠে বলে, এত ঝামেলা না করে এখানেই থেকে যেতে পারতেন। কদিন পর আপনার বিয়ে। একটা কথা বলবো, যদি কিছু মনে না করেন? জি বলুন। আপনি বিয়ে করবেন আমাকে? অন্তত আনভির জন্য হলেও প্লিজ আমাকে ফিরিয়ে দিবেন না? কথাটা শুনেই আকাশ থেকে পড়ল তামিম। আদিবার মুখের দিকে তাকিয়ে দেখে উত্তরের অপেক্ষায় এক দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটা।
তামিম চিন্তা করলো আজ না বললে হয়তো আর কখনো বলা হবে না। দ্বিধাদ্বন্দ্ব ছাড়িয়ে আদিবার হাত স্পর্শ করে তামিম। শত কষ্টের মধ্যেও আদিবার মুখে তখন হাসির ঝলক। তামিম ভাঙা গলায় বলল, আপনাকে যে আমি পছন্দ করি না সেটা কিন্তু না, হয়তো সেটা ভালোবাসার পর্যায়েও পৌঁছে গেছে। আপনি কি ভাববেন জানি না, তবে সত্যি বলতে আমি রাজি থাকলেও আর কেউ মেনে নিবে না এই সম্পর্ক। আর যদি বলেন পালানোর কথা, তবে আমি বলবো পালিয়ে যাওয়া সম্ভব না। যে মেয়েটার জন্য পালিয়ে যাব সেই মেয়েটারই ক্ষতি হবে। আপনি বুঝতে পারছেন নিশ্চয়ই আমি কি বলতে চাচ্ছি। একদমে কথাগুলো বলে দীর্ঘশ্বাস ফেলে তামিম। তার মাথায় এসে রাজ্যের চিন্তা ভর করেছে, কিন্তু আদিবার মুখে চিন্তার কোনো ছাপ নেই, বরং হাসির রেখাটা ক্রমশ পরিষ্কার হচ্ছে। একটা সময় সকল কিছু উপেক্ষা করে তামিমের বুকে ঝাঁপিয়ে পড়ে আদিবা। তামিম কিছুটা ভিমড়ি খেয়ে যায়। ভিমড়ি খাওয়ারই কথা, মেয়েটা কি বুঝলো কে জানে। তামিম আদিবার এমন কাণ্ডে সহ্য করতে না পেরে তোতলাতে তোতলাতে বলল, কি কি করছেন এসব? বুঝেছেন আমি কি বলছি? আপনি আবার তোতলানো শুরু করলেন কোন দিন থেকে? দেখুন, মজা করার মুডে আমি নেই। আপনি কি বুঝতে পেরেছেন আমি কি বলেছি নাকি বুঝিয়ে বলবো? আদিবা আরও শক্ত করে তামিমকে জড়িয়ে ধরল। তামিম নিজেকে ছাড়ানোর চেষ্টা করেও ব্যর্থ হলো। আদিবা তামিমের বুকে মুখ লুকিয়ে বলল, পরিবারকে আমি বোঝাবো, তারা আগামীকাল আসবে এখানে। আপনাকে এইসব নিয়ে চিন্তা করতে হবে না জুনিয়র। আদিবা, এগুলো পাগলামি ছাড়া আর কিছু নয়। আমি আসছি। দেখুন, আপনি জেনে শুনে আগুনের দিকে ঝাঁপিয়ে পড়তে চাচ্ছেন, এর ফলাফল কিন্তু খুব ভয়ঙ্কর হবে। পরীক্ষার আগে যারা ফলাফল নিয়ে চিন্তা করে তারা কখনো সফল হতে পারে না, বুঝলেন জুনিয়র? দেখুন, আমাকে ছাড়ুন, যেতে হবে এখন। আমার তো আপনাকে ছাড়তে ইচ্ছে করছে না। অসম্ভব শান্তি আছে আপনার এই বুকে। ইচ্ছে করছে এভাবে বসে থাকি ঘন্টার পর ঘন্টা। তামিমের এবার ঠেলে আদিবাকে দূরে সরিয়ে দিল, সামনে এগিয়ে গেল। আদিবা পিছনে দাঁড়িয়ে মুচকে হাসলো। তামিম ছাদের গেটটা খুলতে মাহমুদের গোল গাল চেহারাটা দেখতে পায়। রাগে দাঁত কড়মড় করে ওঠে মাহমুদ। তামিম ভয় পায় না, ছেলেটাকে রাখলে ভয়ঙ্কর লাগে না, বরং হাসি পায়। তামিম হো হো করে হেসে ওঠে। মাহমুদ ছেলেটা বিচলিত হয়, এবার রাগের বদলে মুখটা চুপসে যায় তার। ছেলেটার কানের কাছে এখন যদি জোর শব্দ করা যায় তবে নিশ্চিত ছেলেটা দৌড় দিবে। তাড়াতাড়ি দৌড়াতে গিয়ে সিঁড়ি থেকে পড়েও যেতে পারে, তবে সেই রকম কিছু হয় না। তামিম আস্তে করে বলে, আসি মাহমুদ ভাই, ভালো থাকবেন। এখানেই সমাপ্তি হয় সেখানকার কথোপকথন। নিচে নামতে নামতে আবারও মাহমুদের উচ্চ স্বর শুনতে পায় তামিম। স্বাভাবিক ব্যাপার, যার সাথে দুদিন পর বিয়ে তাকে রেখে আরেকটা ছেলেকে বিয়ের প্রস্তাব দেওয়াটা মনে হয় না যে খুব ভালো একটা কাজ। পরের দিন আসার কথা তামিমের, অথচ 3 দিন কেটে গেছে, কোনো খোঁজ নেই তার। আদিবা ছাদে দাঁড়িয়ে আছে মন খারাপ করে। কি করবে বুঝে উঠতে পারছে না, মনে মনে ভাবলো, একবার কি দেখে আসবো নতুন বাসায়। এত ভাবাভাবির কিছু নেই, আমি যাব। ভোর 5টা। এত সকালে কারো জেগে থাকার কথাও নয়। স্বভাবতই গেটের দারোয়ান ঘুমাচ্ছে। সারা রাত পাহারা দিয়ে সকাল হলে ঘুমিয়ে পড়াটা এদের স্বভাব। ভিতরে ঢুকে আদিবা। দোতলা সিঁড়িতে কেউ একজন বসে আছে, মুখ দেখা যাচ্ছে না। আদিবা গুরুত্বও দেয় না, নক করে তামিমের দরজায়। আদিবার ইচ্ছা হচ্ছে দেওয়ালের বাইরে থেকেই তামিমকে দেখতে। পাথরের মতো শক্ত ট্রান্সপারেন্ট কাঁচ থাকলে ভালো হতো। দেওয়ালটা ওই কাঁচ দিয়ে তৈরি হলে বাইরে থেকেই আদিবা তামিমকে দেখতে পেত। দরজা খুলে তামিম আবারও বিছানার দিকে পা বাড়ায়। তামিমের ধারণা বুয়া এসেছে। আদিবা অবাক হয়। তামিম তাকালেও না একবার। আদিবা ধীর পায়ে ঘরে প্রবেশ করে। ততক্ষণে তামিম বিছানার একদম কাছে চলে গেছে। আদিবা তখন নরম কণ্ঠে জিজ্ঞাসা করে, আপনি গেলেন না কেন? তামিম পেছনে তাকায়, বিচলিত হয় না, যেন মনে মনে আদিবাকেই ভেবেছিল সে। আদিবা আবারও ইশারায় একই প্রশ্ন করতে তামিম মৃদু হেসে বলে, আমি না গেলে কি হবে? আপনি তো এসেছেন। আপনার সাথে কথা বলাই বেকার। আনভি কোথায়? ও এখনো ঘুমাচ্ছে। আজ সারাদিন আমি আপনার সাথে কাটাতে চাই। সেটা তো সম্ভব না, আমাকে অফিসে যেতে হবে। আজ যাবেন না? আমি কাল সিলেটে চলে যাচ্ছি। হঠাৎ সিলেট কেন? যাওয়ার আগে বলে যাব। সারাদিন আমার সাথে থাকবেন? আজকের জন্য প্লিজ অফিস যাওয়া বাদ দেন। আচ্ছা, গেলাম না। দরজায় আবারও শব্দ হয়। আদিবা এগিয়ে যায়। বুয়া এসেছে। দূর থেকে তামিম আন্দাজ করে আদিবা বুয়াকে চলে যেতে বলেছে। ঘটনা সত্যি, বুয়া চলে গেল। আদিবা রুম গুছিয়ে রান্নাঘরে ঢুকলো। এমনভাবে কাজগুলো করছে যেন নিজেরই সংসার। এই প্রথমবার তামিম অনুভব করলো তন্নি এসেছে বাসায়।
আদিবার রূপে। এতদিন সে দেখতে পায়নি, আনভি পেয়েছে, আজ তামিমও দেখতে পেল। ভাবনাগুলো ঝাপসা হয়ে আসে। আদিবা তার নয়, মাহমুদের। মাহমুদ ছেলেটা ভাগ্যবান বটে। 1 কাপ চা ঝটপট তামিমের হাতে দিয়ে আবারও রান্না করে ছুটে যায় আদিবা। মেয়েটা আজ ব্যস্ত, ভীষণ ব্যস্ত, প্রচণ্ড রকমের ব্যস্ত। 3টা প্রচণ্ড ব্যবহার করলে যেমন প্রচণ্ড 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 ব্যস্ত হয়, ঠিক তেমনই ব্যস্ত আদিবা। একবার এদিকে আসছে তো আরেকবার ওদিকে ছুটে যাচ্ছে। তামিম বুঝতে পারছে না মেয়েটা কী বোঝানোর চেষ্টা করছে, তবে একটু বুঝতে পারছে মেয়েটা সংসারটাকে নিজের করে নিতে চাইছে, কোনো স্বার্থ ছাড়াই। আনভি আজ খুব খুশি। 3 দিন পর আদিবা এসেছে। প্রথমে অভিমান করে থাকলেও পরে রাগ কমে গেছে। তামিম তাকিয়ে দেখে মেয়েটা আদিবার পাশে ঘুরঘুর করছে, মাঝে মাঝে রাস্তা আটকে দাঁড়াচ্ছে আর হাজারটা প্রশ্ন করে যাচ্ছে। অথচ তামিম একটাই প্রশ্ন করতে পারেনি। কেন পারেনি? এটা কি ইগো, নাকি সমাজ কি বলবে সেই নিয়মের বাধা? তামিম খেয়াল করে আনভির কোনো প্রশ্নে আদিবা বিরক্ত হয় না, বরং উত্তর দিয়ে যায়। এমনকি একই প্রশ্ন বারবার করার পরেও। আনভি কি সারাক্ষণ আদিবাকে এভাবেই চালায়? কিসের এত টান আদিবার? কেন সহ্য করে এইসব? আর কেনই বা তামিমকে ভালোবাসলো? তার মতো সুন্দরী শিক্ষিত মেয়ে চাইলেই তো তামিমের চাইতে 100 গুণে ভালো একটা ছেলেকে ভালোবাসতে পারত। উত্তর পায় না তামিম। ভালোবাসতে হয়তো এই জন্যই কোনো কারণ লাগে না, অকারণেই ভালোবাসা হয়ে যায়। রান্না শেষ হয়েছে। খাবার টেবিলে বসে আনভি আজ বেশ খুশি। এই প্রথমবার বাবা মা দুজনের সাথে একসাথে খেতে বসেছে ও। একবার আদিবা তো একবার তামিম, এভাবে দুজনের হাতে খাচ্ছে সে। মেয়েটার আজ ক্ষুধা মেটে না, আরও কিছুক্ষণ খায়। আদিবা তামিমের দিকে তাকিয়ে বলে, আনভির দিকে একবার তাকান। আপনি কি চান না ও এভাবেই হাসি খুশি থাকুক? তামিমের চোখ ঝাপসা হয়ে যায়, কিন্তু উপায় নেই, তার কান্না করা ভীষণভাবে মানা। তামিম চোখ নিচু করে উত্তর দেয়, অবশ্যই চাই, কিন্তু বাস্তবে এটা কোনোভাবেই সম্ভব না। আপনি চেষ্টা না করে হার মেনে নিচ্ছেন? মেয়েটার ভবিষ্যতের কথা ভাবছেন না আপনি? ভাবছি বলেই বলছি, আপনি মাহমুদকে বিয়ে করুন, সুন্দর একটা জীবন পাবেন। আর ভালোবাসা সেটা কোথায় পাবো বলতে পারেন? মাহমুদ ছেলেটা ভালো, আপনাকে যথেষ্ট ভালো রাখবে, আর আমার বিশ্বাস ও আপনাকে ভালোবাসবে। তামিমের উত্তরে আদিবার বিরক্তির পরিমাণ যথেষ্ট বাড়ল, কিন্তু সেটাকে আজ গোপন করে রাখল। হাতে 1 লোকমা খাবার নিয়ে তামিমের মুখের সামনে ধরে বলল, হা করুন, আমি আপনাকে খাইয়ে দেই। তাবিজ করেছো নাকি? থমথমে পরিবেশটা হঠাৎই কেটে যায়। দুজনেই শব্দ করে হেসে ওঠে। এখন দুজনকে খুশি মনে হচ্ছে। হাসি একমাত্র জিনিস যা মানুষের বিষণ্ণতা দূর করতে পারে। দুপুর কাটে, বিকেলও হয়। সকল চিন্তাভাবনা ছেড়ে একটা দিন অন্তত আদিবার সাথে হেসে খেলে কাটায় তামিম। কি আসে যায় আগামীকাল সে চলে যাওয়া না যাওয়ায়? 2 কাপ লেবু চা নিয়ে আড্ডা দিতে বসে তামিম আর আদিবা। ভাগ বসায় মাহমুদ, সে আদিবাকে নিতে এসেছে। চোখ মুখ শক্ত তার। তামিমের দিকে এক অদ্ভুত দৃষ্টিতে তাকায় সে। ছেলেটাকে এভাবে মানায় না। 1 কাপ চা বানায় আদিবা। প্রতিদিনের মতো মন খুলে কথা বলল মাহমুদ। চুপচাপ চায়ের কাপে চুমুকও দেয়। আবার আদিবারও কিছু বলা হয় না। আর চা শেষ করে মাহমুদ নিচে গিয়ে দাঁড়ায়। আদিবা এগিয়ে আসে তামিমের দিকে, আরও একবার জড়িয়ে ধরে তামিমকে। অস্বস্তিতে পড়ে যায় তামিম। মেয়েটা এমনভাবে জড়িয়ে ধরেছে যেন তামিমের সাথে কত বছরের প্রেম। আদিবা কানের কাছে মুখটা এনে বলে, বিয়েটা আমি ভেঙে দিয়েছি, বুঝলেন? আমি আপনাকে বিয়ে করব। আনভির খেয়াল রাখবেন। আমি আসি। সিঁড়িতে পায়ের শব্দ পাওয়া যায়। দ্রুত গতিতে নিচে নামে আদিবা। দারোয়ান ভ্রু কুচকে তাকায়। আজ তামিমের ঘুম হবে না। পরদিন আদিবার সিলেটে চলে যাওয়ার কথা, কিন্তু যায়নি। বাবা মায়ের সাথে আদিবা সকালবেলায় তামিমের বাসায় চলে এসেছে। মেয়ে যার জন্য বিয়ে ভেঙে দিয়েছে তার সাথে দেখা না করে গেলে কি হয় নাকি? অবশ্যই হয় না। কেন হবে? ভদ্রলোক চায়ের কাপে চুমুক দিতে দিতে তামিমের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, সবই তো শুনলাম আমার মেয়ের কাছ থেকে, কিন্তু তোমার প্রথম স্ত্রী কিভাবে মারা গেল? তামিম মাথা নিচু করে বসেছিল। সে আজ এমনটা হবে আশা করেনি। তবে আমরা জীবনে যা আশা করি সবসময় কি তা পূরণ হয়? নিশ্চয়ই নয়। তামিম আস্তে করে বলল, জি, বাচ্চা জন্ম দিতে গিয়ে মারা গেছে। লোকটা কিছুক্ষণ দুঃখিত হলো বলে মনে হলো। চোখ মুখ প্রথমে কঠিন থাকলেও আপাতত কোমল মনে হচ্ছে তামিমের। আদিবা আনভিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে।
আদিবার মা পাশে বসে কথাগুলো শুনছে আর খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে সব কিছু। আজই সব ফয়সালা হয়ে যাবে। শেষবেলায় তিনি বলবেন তার সিদ্ধান্ত। তাই সবাই চুপ করে পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন। আদিবার বাবা ফয়সাল সাহেব গম্ভীর কণ্ঠে তামিমকে উদ্দেশ্য করে বললেন, শুনো ছেলে, তোমাকে কিছু কঠিন কথা বলে চলে যাব। ফয়সাল সাহেব মুখে কঠিন কথা বললেন কিন্তু তার চোখে মুখে কাঠিন্য নেই। ঠিক মানাচ্ছে না লোকটাকে। চোখ মুখ শক্ত করে গম্ভীর একটা ভাব নিয়ে কথাটা বললেন, বেশ মানাতো হয়তো। বয়স হয়েছে, মুখের চামড়ায় খাঁজ পড়েছে, তবুও সৌন্দর্য কমেনি লোকটার। আদিবাকেও চুপচাপ দেখছে তামিম। যদিও আনভিকে নিয়ে ব্যস্ত, তবুও এদিকের কথাবার্তা শোনার কোনো ইচ্ছাই সে দমিয়ে রাখতে পারছে না। রাখবেই কেন, তার বিয়ের কথাবার্তাই তো হচ্ছে। তামিম ঘাবড়ে যাচ্ছে কিছুটা, ঘেমেও যাচ্ছে। লোকটা আবারও চায়ের কাপে চুমুক দিল, তারপর আবারও বলা শুরু করলো। মনে হয় এটা তার অভ্যাস। প্রতিবার চায়ের কাপে চুমুক দেওয়ার পর একটা করে সিরিয়াস বাক্য নির্গত করবেন। এবারও তার ব্যতিক্রম হলো না। আমি তোমার সম্পর্কে শুনেছি, আদিরা বলেছে। কিছুটা বাড়িয়ে বলেছে, তবে 95.5 সত্য বলেছে। আমি তোমাকে আমার কোনো সিদ্ধান্ত দিব না, সবটাই তোমার উপর নির্ভর করবে। তুমি চাইলে আমার মেয়েকে এখনই তোমার কাছে রেখে যাব, আর না চাইলে নিয়ে যাব, আর কোনোদিন দেখা পাবে না। তার আগে আমার কিছু কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। এটা আদিবার সিদ্ধান্ত। জি বলুন, আমি শুনছি। তামিম বুঝতে পারছে না উনি কি বলবেন, তবে এইটুকু বুঝতে পারছেন এমন কিছু বলবেন যেটাতে তামিম নিশ্চুপ হয়ে যাবে। এত সহজ তো কেউ বলতে পারে না মেয়েকে রেখে যাবেন। নিশ্চয়ই কোনো কিন্তু আছে। ভদ্রলোক চায়ের কাপে লম্বা একটা চুমুক দিয়ে আবারও বলতে শুরু করলেন, তোমাকে গতকাল আদিবা বলেছিল সে বিয়েটা ভেঙে দিয়েছে। কথাটা ও মিথ্যে বলেছে। তামিম খেয়াল করলো কথাটা বলার সময় ফয়সাল সাহেব গলা কেঁপে উঠল, আওয়াজ নিচু হয়ে আসলো। তবুও বলতে শুরু করলেন, ও মিথ্যে বলেছে। বিয়েটা ও ভাঙেনি, বিয়েটা মাহমুদ আর তার বাবা ভেঙেছে। কেন ভেঙেছে জানতে চাও? তামিম আরেক দফা অবাক হলো। তার কপাল বেয়ে এখন ঘামের ফোঁটা গড়িয়ে পড়ছে। ঠান্ডা কণ্ঠে সামনে বসে কথা বলা মানুষটাকে এক মুহূর্তে বড্ড ভয় হচ্ছে তার। তবুও নিজেকে সংযত করে তামিম বলল, জি বলুন, আমি জানতে চাই। ওই যে মেয়েটাকে দেখছো, বাচ্চাটাকে নিয়ে খেলতেছে, কত খুশি তাই না? ওর ছোট বাচ্চাটা পছন্দ, কিন্তু কয়েকদিন আগে জানতে পেরেছে ও নাকি আর মা হতে পারবে না। কথাটা ও চেপে গেছে ঠিকই, তবে মাহমুদের পরিবার জেনে গেছে বিষয়টা। একমাত্র ছেলের বিয়ে এমন মেয়ের সাথে কেন দিবে? যতই আত্মীয় হোক, তার একমাত্র ছেলে। বাচ্চা কাচ্চা না হলে তো এখানেই বংশ নির্মূল। তুমি হলেও নিশ্চয়ই এই সিদ্ধান্তটাই নিতে। জি নিতাম। মানুষ সুযোগ সন্ধানী, আমিও তেমনটাই। আমার মেয়েটার কোনো ভালো জায়গায় বিয়ে হবে না। কোনো বাবাই চাইবে না তার ছেলে এমন কাউকে বিয়ে করুক যে কখনো মা হতে পারবে না। যেমনটা আমি চাইনি আমার মেয়ের বিয়েটা কোনো অবিবাহিত ছেলের সাথে হোক। তোমার তো আরেকটা পরিচয়ও আছে শুনলাম। তুমি নাকি আমার মেয়ের থেকে বয়সে ছোট। যদিও তোমার বয়স অল্প, তবুও চাইনি। এখন চাচ্ছি কেন জানো? জি জানি। তাহলে বলো কেন? আমার চাইতে ভালো ছেলে পাবেন না। ঠিক ধরেছ, ভদ্র, শিক্ষিত, অল্প বয়সী আর এমন সুদর্শন ছেলে আমি পাবো না। তাছাড়া আমার মেয়েটাও তোমাকে ভালোবাসে, তবে তোমার চাইতে তোমার মেয়েটাকে বেশি ভালোবাসে। আমি আমার কথা বললাম, এবার তুমি তোমার উত্তর জানিয়ে দাও। তামিমের এবার দম বন্ধ হয়ে আসছে। মেয়েটা মা হতে পারবে না, এটা কি খুব বড় কারণ? ভালোবাসার চাইতে বড়? কয়েক মিনিট চিন্তা ভাবনা করার পর তামিম উত্তর দিল, আদিবাকে নিয়ে আপনি চলে যান, আমি বিয়েটা করতে পারবো না। কথাটা শোনার পর উপস্থিত সবাই যেন পাথর হয়ে গেল। তামিম কথাটা বলার পর নিচেও মাথা নিচু করে বসে আছে। ফয়সাল সাহেব অদ্ভুত একটা হাসি দিলেন। এরপর চশমাটা ঠিক করে চায়ের কাপে শেষ একটা চুমুক দিয়ে উঠে গেলেন। আদিবার মা বিশেষ কিছু বললেন না, শুধু ভ্রু কুঁচকে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন।
তামিম একবার আদিবার দিকে তাকিয়ে দেখল হাস্যোজ্জ্বল মুখটা ইতিমধ্যেই কেমন জানি ফ্যাকাশে হয়ে গিয়েছে। চোখের কোণে অশ্রুবিন্দু জমা হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই সেই অশ্রু গড়িয়ে পড়বে গালবে, ঠোঁটের কাছে এসে থেমে যাবে। আদিবা আর দাঁড়ালো না। সে চায় না তামিম দেখুক। কিছু সিদ্ধান্ত খুব তাড়াতাড়ি নিতে হয়। জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়, অনেক প্রিয়জন, অনেক প্রিয় জিনিস, অনেক সময় ভালোবাসাও, তবু নিতে হয়। না নিয়ে উপায় কোথায়? তবে তামিম কী ভেবে সিদ্ধান্ত নিয়েছে সেটাও অজানা। হয়তো আদিবা মা হতে পারবে না সেই চিন্তায়। ঘণ্টাখানেক পর আনভিকে খাওয়ানোর চেষ্টা করছে তামিম। আনভি খাবে না, তার মা লাগবে। সে স্পষ্ট জানিয়ে দিয়েছে মা এনে দিতে হবে। আনভি ভুলে গেছে তার আসল মাকে। সে জানে আদিবাই তার মা। এতদিন আবদার না করলেও ইদানিং কিছুটা বুঝতে শুরু করেছে। তামিম আবারও খাওয়ানোর চেষ্টা করতেই আনভি প্রতিবাদ করে বলল, মাকে এনে দাও, নইলে খাবো না, কখনো না। তামিম ভাবনা থেকে জেগে উঠেছে। এটাই কি করার ছিল? মেয়েটা এতটা ভালোবাসত আনবিকে। পরিবারটাকে নিজের মনে করেই মাসের পর মাস মেয়েটাকে আগলে রেখেছে সে। আজ একটা ক্ষুদ্র কারণে মেয়েটাকে সারা জীবনের জন্য দূরে সরিয়ে দিল সে। আদিবাকে কল দিল তামিম। ফোন বন্ধ। মেয়েকে নিয়ে রওনা দিল কমলাপুর রেল স্টেশন। গুলিস্তান পৌঁছাতে আরও 20 মিনিট, সেখান থেকে রিক্সা নিয়ে আরও 10 মিনিট। 1.5 ঘন্টা কেটে গেছে। এতক্ষণে ট্রেন ছেড়ে দেওয়ার কথা। হ্যাঁ, ট্রেন আরও 15 মিনিট আগেই ছেড়ে গেছে। এতক্ষণ দৌড়াদৌড়িতে শরীর ঠান্ডা থাকলেও তামিম এখন ঘামতে শুরু করেছে। তামিম স্পষ্ট আনভির চোখে পানি দেখতে পায়। মেয়েটা কাঁদছে। তার কি এতটা বোঝার ক্ষমতা হয়েছে যে সে কাঁদবে? তামিম শূন্য হাতে রিকশায় ওঠে। এটাই হবারই ছিল। কেন যে তখন না বলল? একটা ভুল সিদ্ধান্ত সারা জীবন হয়তো কাঁদাবে তামিমকে। অন্যমনস্ক তামিম রিকশায় উঠে বসলো। চোখ লাল হয়ে গেছে ইতিমধ্যেই। এত মানুষের সামনে কাঁদা যাবে না, সে বড় হয়েছে তো। এই যে জুনিয়র, ওদিকে চেপে বসুন। তামিম ঘাবড়ে যায়। অতি পরিচিত এই কণ্ঠস্বর, আর সেই কণ্ঠস্বরের মালিক যে তার এখনো আত্মার চেয়েও আপন। তামিম যেন একটা ঘোরের মধ্যে আটকা পড়েছে। নড়াচড়া করার কোনো শক্তি নেই ওর। এমন সময় আবারও আদিবার কণ্ঠ শুনতে পায় তামিম। কি হলো, কথা বলছেন না? ওদিকে চেপে বসুন। এবার তামিমের ঝাপসা চোখ পরিষ্কার হয়। সত্যি আদিবা সামনে দাঁড়িয়ে আছে। তামিম হতবাক হয়ে তাকিয়ে আছে আদিবার দিকে। চোখের এই চাহনিতে হয়তো এতক্ষণে জমে থাকা প্রশ্নগুলো করা হয়ে গেছে একে অপরকে। আদিবা হালকা হেসে বলে, আপনি কি ভেবেছেন আমি চলে যাব? ভালোবাসি আপনাকে আর আনভিকে। মা না হতে পারার মিথ্যে নাটকটা আমি সাজিয়েছি। কার জন্য জানেন? শুধুমাত্র আপনার আর আনভির জন্য। আমার বাবা সুযোগ সন্ধানী মানুষ, তিনি জীবনেও আপনার সাথে আমার বিয়ে দিত না। এখন দিবেন। তামিমের মাথা চক্কর দিয়ে ওঠে। সহজ সরল এই মেয়েটার মাথায় এত প্যাচ কোথা থেকে আসলো? তামিম নিজেও বুঝতে পারেনি এত বড় একটা মিথ্যা আদিবা বলতে পারবে। স্বপ্ন মনে হচ্ছে সব কিছু। আনবিকে আর পাইকে লাফ দিয়েই আদিবার কোলে উঠে পড়ল সে। আদিবাও পরম যত্নে মেয়েকে আগলে নিল বুকে। তামিম এই দৃশ্য দেখে হালকা হাসে। তামিমের গম্ভীর মুখে হাসির ঝলক দেখে আদিবাও আসে। এরপর শক্ত কণ্ঠে বলে, ওই রিক্সা কাজী অফিস চলুন। এর আগে দুনিয়া উল্টে গেলেও থামবেন না। আর এই লোকটার কথাই তো ভুলেও না। তামিম এখনও নিশ্চুপ। রিক্সা কাজী অফিসে থামে। বিয়ে হয়। তামিমের ঘোর এখনও কাটেনি। আদিবা মুচকি হাসছে। তামিম মেয়েটার বুদ্ধির প্রশংসা না করে পারে না। আনবি ততক্ষণে ঘুমিয়ে পড়েছে। ঘুম ভাঙলে মাকে সারা জীবনের জন্য পেয়ে নিশ্চয়ই আনন্দে লাফিয়ে উঠবে। বাসায় ঢোকার আগেই মাহমুদের সাথে দেখা তামিম আর আদিবার। ছেলেটার হাস্যোজ্জ্বল মুখটাতে কাঠিন্য ভাব চলে এসেছে। তামিম ডাক দেয়, মাহমুদ ভাই, আজ বাসায় বিরিয়ানি রান্না হবে, খেতে আসবেন। মাহমুদ কিছু না বলে একবার তাকিয়ে চলে যায়। আদিবা আর তামিম দুজনেই হেসে ওঠে। রাতে খাবার খেয়ে আদিবা বউ সেজে বসে আছে তামিমের রুমে। তামিম আনবিকে নিয়ে এতক্ষণ হাঁটছিল। আনবি ঘুমে যেতেই কোলে করে রুমে প্রবেশ করে তামিম। আদিবা উঠে এসে সালাম করে। তামিম বিছানার কাছে গিয়ে আনবিকে শুইয়ে দিয়ে বলে, অনেক রাত হলো, ঘুমিয়ে পড়ুন। আদিবা কথাটা শুনে কিঞ্চিত রাগ দেখিয়ে তামিমের দিকে এগিয়ে এসে বলে, কোনো কথা না বলে সোজা আমার সাথে বারান্দায় চলেন। এত রাতে বারান্দায় কেন? আমার ইচ্ছে হয়েছে তাই। আসুন বলছি। তামিম আর কথা বাড়ায় না। আদিবার পিছু পিছু বারান্দায় যায়। বারান্দায় যেতেই আদিবা তামিমের কলার চেপে ধরে নিজের কাছে এনে ঠোঁটে ঠোঁট বসিয়ে দেয়। তামিম অবাক হয়ে তাকিয়ে আছে শুধু। আদিবা ছেড়ে দিয়ে তামিমকে জড়িয়ে ধরে বলে, এটা আমার জীবনের প্রথম বাসরাত জুনিয়র। আপনার হয়তো দ্বিতীয়, কিন্তু আমার তো প্রথম, তাই না? কিন্তু কোনো কিন্তু না। আমি ওসব কিছুই চাই না।
আমি চাই আজ সারা রাত আপনি আমার সাথে বারান্দায় বসে চাঁদ দেখবেন। আমি আপনার কোলে মাথা রেখে শুয়ে থাকবো আর আপনি আমার মাথায় হাত বুলিয়ে দিবেন। পারবেন না? এবার তামিম আদিবাকে নিজের কাছে এনে আলতো করে জড়িয়ে ধরে বলল। অবশ্যই পারবো সিনিয়র। আকাশের চাঁদ তখনও তার দীপ্তি যেন কয়েক গুণ বাড়িয়ে দিল। চারপাশ তখন আলোয় ভরপুর। সেই আলোয় দুজন ভালোবাসার মানুষ তাদের জীবনের গল্পে মেতেছে। জীবন এমনই, মানিয়ে নিতে পারলে সবই সুন্দর এবং সুখের। তাই সব পরিস্থিতিতে মানিয়ে নিতে পারাটা জীবনের গুরুত্বপূর্ণ একটা অংশ। ভালো থাকুক তাদের ভালোবাসা। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো গল্পতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।
I need attachments. Marked a location.
Help! Search for vehicles.